জামাত মানেই প্রতারক, যারা ধর্মকে ব্যবহার করে এইভাবে আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। আবার তারা কি করলো, আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতন সম্প্রদায়ের যারা আছে তাদের ভোটকেও টার্গেট করলো একজন সনাতন ধর্মের প্রার্থী দিয়ে। বিএনপির লোকেরা কি আপনাকে সাহায্য করে? আমি ঝিনাইদহ 2 আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। নির্বাচনের আগে আমাকে ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করার ব্যাপারে নমিনেশন দেওয়া হয় এবং সেখানে বিএনপির 3টা গ্রুপ ছিল। একটা গ্রুপ আমার সাথে কাজ করেছে এবং 2টা গ্রুপ আসলে তারা বিদ্রোহী হিসেবে, একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, তাকে আর একটা গ্রুপ সহযোগিতা করেছে। সব মিলে যেহেতু আমার জন্য এলাকা নতুন ছিল, বিদ্রোহী প্রার্থী ছিল এবং বিএনপির আরও যারা নেতাকর্মী ছিল অনেকে দ্বিধান্বিত ছিল কি করবে। আমি সব মিলিয়ে সেখানে সর্বোচ্চ 7 থেকে 10 দিন সময় পেয়েছি নির্বাচন করার। 1 মাস তো এদিক সেদিক করতে, সিদ্ধান্তহীনতা, নানান ধরনের সমস্যা ছিল। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে। নতুন আসনে আমি সেখানে 56,224 ভোট পেয়েছি। তো এত অল্প সময়ে এর থেকে বেশি করার কিছু ছিল না। আমি কৃষকদের কাছে গিয়েছি, আমি শ্রমিকদের কাছে গিয়েছি, হাট বাজার, আমি যেখানে পেরেছি আমি মোটামুটি প্রতিদিন সকালে উঠে আমি 5 থেকে 7 ঘন্টা হেঁটেছি, শুধু মানুষের সাথে হ্যান্ডশেক করেছি। এবং বিকালে তো প্রতিনিয়ত প্রোগ্রাম থাকতো, বিভিন্ন জায়গায় জনসমাবেশ, রাতে বিভিন্ন জায়গায় যাওয়া। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন যদি বিদ্রোহী প্রার্থী থাকে বা আমার জন্য এলাকা নতুন হয়, আমার তো এর থেকে বেশি কিছু আর করার ছিল না। এটা বিএনপির হাইকমান্ড জানে যে সেখানে আসলে যারা বিএনপি ছিল তারা আমাকে আসলে এইভাবে সহযোগিতা করতে পারেনি বা করেনি। আর একটা প্রবলেম ছিল, সেটা হলো যে সেখানে যেহেতু আসলে মানে একটা বিদ্রোহী গ্রুপ আর আমি বিএনপি মনোনীত, তো সেক্ষেত্রে জামাত সেখানে ব্যাপকভাবে ইনভেস্ট করেছে। মানে যে জায়গাগুলোতে বিদ্রোহী গ্রুপ ছিল, মানে শুধুমাত্র ঝিনাইদহ 4 না, প্রত্যেকটা জায়গায় জামাত মানে ইনভেস্ট করেছে। যে এই জায়গাগুলোতে ভোট তো বেশি পায়নি, এই জায়গাগুলোতে জামাত তো বেশি ভোট পায়নি। শোনেন, এই জায়গাগুলোতে সমস্যা আছে, সুতরাং এই জায়গাগুলোতে আমাদের ইনভেস্ট করতে হবে। এমনকি বিভিন্ন জায়গায় যেটি হয়েছে যে বিদ্রোহী প্রার্থীকে দাঁড় করিয়ে রাখার জন্য তাকেও টাকা দিয়েছে জামাত, তার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। জামাতের যে শয়তানি রাজনীতি, এই জায়গায় আপনি দেখেন, যেটা ভাই এতক্ষণ বললো, তারা আসলে মানে নামে ইসলাম, কিন্তু ইসলামকে এমনভাবে তারা ব্যবহার করে যেটা আসলে এক ধরনের প্রতারণা। এটা আসলে ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম আন্দোলন বাংলাদেশ যখন বের হয়ে গেল তাদের থেকে, তারা কি বলল, কি অভিযোগ করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে, জামাত সেই রাজনীতি করে না। জামাত ঠিক আছে, জামাত রাজনীতি করতে চায়, ভালো, রাজনীতি এই ধরনের প্রতিযোগিতা খারাপ না, কিন্তু কথা হলো যে আপনি ইসলামকে কেন ব্যবহার করছেন? ইসলাম একটি সেন্সিটিভ জায়গা, তাই না? আমরা মুসলমান, কিন্তু আপনি মধ্যপন্থী রাজনীতি করবেন, করেন, কোনো সমস্যা নাই। আপনি একদিকে বিএনপিকে বলছেন চাঁদাবাজ, আর আপনারা নিজেরা করছেন প্রতারণা, তাহলে তো আমাকে বলতে হয় যে জামাত মানেই প্রতারক। জামাত মানেই প্রতারক, যারা ধর্মকে ব্যবহার করে এইভাবে আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। আবার তারা কি করলো, আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতন সম্প্রদায়ের যারা আছে তাদের ভোটকেও টার্গেট করলো একজন সনাতন ধর্মের প্রার্থী দিয়ে। এখন ওই সনাতন ধর্মের প্রার্থী কি বিভিন্ন জায়গায় গিয়ে বলবে যে তুমি যদি ভাই জামাতে ভোট দাও, দাঁড়িপাল্লায় ভোট দাও, তুমি যাবা জান্নাতে? জামাতের চালাকি দেখেন, এখন মানুষ এগুলো বুঝতেছে। আমার কাছে মনে হয় যে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ যে তারা একটি দল, সরকারি দল, ক্ষমতায় গিয়েছে, কিন্তু কথা হলো যে বিরোধী দলকে আপনি তো দেশ চালানো কঠিন হবে যদি প্রতিদিন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের যারা নির্বাচিত হয়েছে, তাই না, ভিপি হিসেবে ওয়েলফেয়ার মেকানিজমের মাধ্যমে প্রতিদিন যদি রাজু ভাস্কর্য দাঁড়ায় আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে, বা সাধারণ শিক্ষার্থী বেশি, অতীতে তারা যেটি করেছে অভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থী, ডাকসু নির্বাচনের সময় দেখলাম এরা তো সাধারণ শিক্ষার্থী না, এরা শিবিরের প্যানেল থেকে নির্বাচন করলো। অর্থাৎ ওই সময় যে জ্বালাতনটা করেছে ঠিক একই ধরনের জ্বালাতন তারা ভবিষ্যতেও করবে। কিভাবে? সাধারণ শিক্ষার্থী আন্দোলন করছে, এই পল্টন মোড় অবরোধ করবে, কি পরিচয়? রিক্সা চালক পরিচয়। হ্যাঁ, জামাত শিবির তাদেরকে পিছন থেকে টাকা দিয়ে আর বলবে যে অবরোধ করো, কি সেখানে কোনো নেতা নাই, কেউ নাই, তারা সাধারণ পরিচয় এসে হ্যাঁ তারা এখানে অবরোধ করে বসে থাকবে, প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যাবে। এই যে আপনি বললেন ডিসি মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে যে ধরনের ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত, খুবই অনাকাঙ্ক্ষিত। আজকে দেখেন হয়তো ডিসি মাসুদ একটু বেশি সাহস দেখিয়েছে, যেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। আমি এটা সাপোর্ট করি না, কিন্তু বিভিন্ন জায়গায় আমি দেখেছি পুলিশ আসলে কি ফাংশন করতে পারছে? পুলিশের তো সেই নৈতিক শক্তিও নাই, আবার কোনো জায়গায় যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলনটা থামাবে সেই শক্তিও নাই। কারণ সেখানে একটা ঘটনা ঘটলো যে পুলিশ মানে ওইখানে যে ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমি বাদ দিলাম। কিন্তু মনে করেন যে আপনার গার্মেন্টস কর্মী পরিচয়ে জামাত শিবির একটা মুভমেন্ট তৈরি করলো, উত্তরা অবরোধ করে দিল, সেখানে পুলিশ যে পেটাইলে কি হবে, মানে ওইটা যদি থামায় ছত্রভঙ্গ করে, বলে পুলিশ তো পেটাইলো,
এই পুলিশটা আমরা চাইনি। শেখ হাসিনার আমলে পুলিশ এভাবে পিটিয়েছে, এখনো বিএনপির আমলে পুলিশ পেটাচ্ছে। মানে দেশ চালানো অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে গেছে। এখন হয়তো 5-7 দিন ভাই বলছে যে 5-7 দিন দেখে তো আর কিছু বলা যায় না, আর আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমি দেখতেছি সামনে জামাত শিবির এমন একটা ভয়ানক দৈত্য দানবের রূপ নিয়ে হাজির হবে, যেটা কন্ট্রোল করা কঠিন হবে। তো আমরা কি এটা বুঝতে পারছি এটা হবে? মানে এখন থেকে আমাদের করণীয় কি? এখন থেকে জামাত শিবিরের এই মুখোশটা তারা কি কি করতে পারে, অতীতে কি কি করেছে, তার প্রয়োজনে সে এনসিপি কে নিয়েছে। আপনি আগামী নির্বাচনে এনসিপি কে 30টা আসন দিবে? এবার দিয়েছে কেন? যে তাদের একটা অভিযোগ ছিল স্বাধীনতা বিরোধী, ওই তকমাটা দূর করার জন্য এনসিপি কে এতগুলো আসন ছেড়ে দিয়েছে। আমি মনে করি যে 30টা আসন না ছেড়ে এই 30টা আসনের মধ্যে যদি জামাত শিবির ইলেকশন করতো আরো বেশি আসন পেত। এই যে দেখেন 3% ভোট দেখেছে, এনসিপির তো বাংলাদেশে 3% ভোট নাই, এনসিপির নাই, তো এটা জামাত শিবিরের ভোট। আজকে দেখেন তাদের প্রয়োজনে তারা এনসিপি কে এইভাবে কোলে তুলে নাচাচ্ছে। তাদের প্রয়োজনে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি পিছনে ফান্ডিং করতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে 3টা কাজ জামাত শিবির দিয়েছে। কি? প্রথমত প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ করতে হবে, দ্বিতীয়ত মির্জা আব্বাস সাহেবকে চাঁদাবাজ বলতে হবে, এবং তৃতীয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে কথা বলতে হবে, তাকে বিতর্কিত করতে হবে। এই যে বড় নেতাদেরকে এইভাবে টার্গেট দেওয়া হয়েছে এনসিপি নেতৃবৃন্দকে, যে এদেরকে তুমি বিতর্কিত করো, গালিগালাজ করো, হয়তো সার্জিসকে আর একটা টার্গেট দেওয়া হবে, অমককে আর একটা টার্গেট দেওয়া হবে। মানে এই যে জামাত শিবিরের পরিকল্পনা, এই পলিসিতে আসলে ভাই যেটা বললো যে তারা তো সেই 20 বছর আগ থেকে যখন 2টা মিনিস্ট্রি পায় তখন থেকে পরিকল্পনা হাতে নিয়েছে। তাহলে বিএনপির ভিন্ন পরিকল্পনা হাতে না নিলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা কঠিন হবে।